এই যে কাঞ্চনজঙ্ঘার ভিউ। আমার কিন্তু বৈশালীকে নিয়ে খুব চিন্তা ছিল। রাস্তায় কিন্তু বেশ ভালোই ব্ল্যাক আইস আছে। চলে এসেছি ওল্ড বাবা মন্দিরে। বাদিক তাকালে সত্যিই খুব ভয় লাগছে। এই যে জিগজ্যাগ রাস্তা, জুলুক থেকে পাদামচেন যাওয়ার রাস্তাটা আলটিমেট লেভেলের খারাপ। খুব বাজে একটা ইনসিডেন্ট হয়েছে। আরে এটা কি দেখলাম! গুড মর্নিং ফ্রম গ্যাংটক। তো এখন কিন্তু টাইম হয়েছে 7টা 5। আমরা পুরো রেডি। এখন হেলমেটটা নিতে আসলাম, বাইক টাইক সব রেডি হয়ে গেছে, লাগেজ ফাগেজ সব গোছানো হয়ে গেছে। এখনই আমাদের এই হোটেলটাকে, আমাদের এই রুমটাকে বাই বলে আর এই জায়গাটাকে বাই বলে আমরা এখনই বেরোতে চলেছি। জয় মা। বেরোতে বেরোতে কিন্তু 7টা 45 বেজে গেছে। আজকে হয়তো আর ঘুরতে হবে না, কারণ কালকে রাস্তাটা মোটামুটি চেনা হয়ে গেছে। তাও ম্যাপটা মারা আছে, ম্যাপ অনুযায়ী যাব। আমাদের 3 দিনের স্টে ছিল, কালকে তো একটা দিন নাকি ওয়েস্টই হয়ে গেছে। আমি ভাবছিলাম মোটামুটি 3 দিন, মানে ওখানে জুলুক গিয়ে 2 দিন থাকতে পারবো, কিন্তু সেটা তো আর হলো না। কারণ পারমিটের ভাইয়া বললো যে না, তোমাদের একটা দিন ওয়েস্ট হয়ে গেছে। গ্যাংটকের রাস্তা কিন্তু ভুলভুলাইয়ার মতন। যারা চেনে তাদের কোনো অসুবিধা হবে না, কিন্তু যারা চেনে না তাদের কিন্তু মারাত্মক অসুবিধা হবে। কালকে এইখানেই কিন্তু আমাকে ধরেছিল, এই যে এই বৃত্তটা ঘুরে যায়নি। সত্যি এটা আমার ভুল ছিল, আমি খেয়াল করিনি। আসলে একটা জিনিস মনে রাখতে হবে, এমজি মার্ক পার করে সোজা উঠে আসতে হবে। উঠে এসে বাদিকে রয়েছে পারমিট অফিস, সেই পারমিট অফিস থেকে ইউটার্ন নিতে হবে। ইউটার্ন নিয়ে ওপরের দিকে উঠতে হবে। নাথুলা 53 কিলোমিটার, সঙ্গত 35 কিলোমিটার, মাঙ্গান হচ্ছে 68 কিলোমিটার। আর বাকিটা পড়তে পারলাম না, কারণ কনসেন্ট্রেট ফুল রাস্তার ওপর করতে হবে। এই যে বাদিকে হচ্ছে পারমিট অফিস, এটা এই যে এখান দিয়ে ডান দিকে উঠতে হবে। ডান দিক দিয়ে ঘুরে আসার পরে কিন্তু আবার কিন্তু এই যে বাদিক নিতে হবে, বাদিকে উঠে যাব। ছাঙ্গু লেকের আর একটা নাম কিন্তু সমগো লেক। এবার এখান দিয়ে আবার বাদিক নিতে হবে। এই সামনেই নাথুলা, দেখো 51 কিলোমিটার, সারথাং হচ্ছে 46 কিলোমিটার। সারথাং নাথুলার আগেই পড়বে। এই রাস্তাটা দেখো কতটা নিচু। ফুয়েল রেঞ্জ গ্রেটার দেন 278 দেখাচ্ছে, কিন্তু তাও আমি যতটা ধরে ততটা আমি পেট্রোল আরও নিয়ে নেবো। যদিও চলে যাবে, জুলুক অব্দি চলে যাবে, কিন্তু আমি রিস্ক নেব না। এই যে এখানে কিন্তু মোটামুটি সবাই ফুয়েল আপ করাতে দাঁড়াচ্ছে। সিকিমে কিন্তু পেট্রোলের দাম হচ্ছে 101 টাকা 75 পয়সা, 4.72, 480 টাকার পেট্রোল গেল। আমরা কিন্তু 1 ঘন্টার মধ্যে অনেকটা বেশি অল্টিটিউড গেইন করবো এবার, কারণ গ্যাংটক মোটামুটি ওই 5400 মতন অল্টিটিউডে অবস্থিত। তো সেইখান থেকে ছাঙ্গু লেক সম্ভবত 12,400 সামথিং কিছু একটা, এরকম আমার ঠিক মনে নেই। ছাঙ্গু থেকে আবার নাথুলা হচ্ছে 14,100 সামথিং, এরকম হাইট কিন্তু হুট করে গেইন করো, মানে ডবলেরও বেশি। হ্যাঁ, প্রায় 3 গুণ বলতে পারো। 3 গুণ হাইট আমরা গেইন করতে চলেছি 1 ঘন্টার মধ্যে। আমরা কিন্তু খেয়ে আসিনি, সঙ্গে করে ড্রাই ফ্রুটস, চকলেটস অনেক কিছু নিয়ে এসেছি, মানে শুকনো খাবার, এইসব খাবার দাবার নিয়ে এসেছি, সেটাই খাবো। ঠাকুর করে নাথুলা পাসটা ঠিকঠাক করে আমরা দুজনে মিলে কভার করতে পারলে হলো। দুজনে কিন্তু অনেক আশা নিয়ে আমরা এখানে এসেছি। একটু পরেই চলে আসবে 3rd মাইল চেকপোস্ট, যেখান থেকে কালকে আমরা অনেক রিকোয়েস্ট করার পরেও কোনোভাবে ঢুকতে দিল না, মানে দিল না তো দিলই না। পেলিং ওদিকে উঠে যাচ্ছে, নাথুলা হচ্ছে 49 কিলোমিটার। আমরা এবার এই ডান দিকে উঠব, নাথুলা সমগো লেক মানে ছাঙ্গু লেক। যদি কেউ পারমিটের জেরক্স ফেরক্স না করানো থাকে, প্রিন্ট আউট না করানো থাকে, এরকম সাইড দিয়ে কিন্তু জেরক্স প্রিন্ট আউটের সব দোকান রয়েছে। তোমরা এখান থেকেও কিন্তু খুব ভালোভাবে প্রিন্ট আউটটা করে নিতে পারো। আর একই সঙ্গে এখানে ড্রাই ফ্রুটস, পপকর্ন, তারপরে অক্সিজেন সিলিন্ডার সবই রয়েছে। যদিও এগুলো এই সব পর্ব, অক্সিজেন সিলিন্ডার, জেরক্স ফেরক্স, এগুলো পর্ব আমরা সব কালকেই সেরে নিয়েছিলাম। এই যে 3rd মাইল চেকপোস্ট। তো চলো আগে আমরা পারমিটটা দেখিয়ে আসি এখানে। এই 3rd মাইল চেকপোস্ট পার করে কেউ ওপরে উঠো না, এখান দিয়ে ডান দিক দিয়ে যেতে হবে। রূপা, তোমার অসুবিধা হচ্ছে? এখন ঠিকঠাক লাগছে?
যাক, রূপার এখন পাহাড় দেখে হাইট গেইন করছি, এইসব দেখে ওর মোটামুটি একটু ভালো লাগছে। আমি ওকে বললাম বেশি পরিমাণে ব্রিদিং করতে, মানে হচ্ছে নাক দিয়ে নিঃশ্বাস নেবে আর মুখ দিয়ে নিঃশ্বাস বার করবে। আমাদের শুটিংয়ের সময় এই ট্রিক্সটা খুব শেখানো হয়। এইগুলো কিন্তু ল্যান্ডস্লাইড এরিয়া, দেখো পাহাড়গুলো সব ভেঙে ভেঙে গাছগুলো পড়েছে, দেখা যাচ্ছে। আমি একবার দেখাই, এই যে আজকে সত্যি আমার মনে হয় একটা জেনারেটর ক্যারি করা উচিত, মানে এই গোপ্রোর জন্য। যারা বাইক নিয়ে ঘোরাঘুরি করতে পছন্দ করে তারা কিন্তু এইসব রাস্তায় খুব ভালোভাবে ফিল করতে করতে চালাতে পারবে। যারা এই 4 চাকা গাড়িতে করে যাচ্ছে তারা তো বাস একটা মানে খাঁচার মধ্যে বসেই রয়েছে, জানলা দিয়ে দেখছে। আর আমরা কিন্তু পুরোটা ফিল করছি, আমি ফিল করছি, আমার সঙ্গে সঙ্গে বৈশালীও কিন্তু খুব ভালোভাবে ফিল করছে। কিছুক্ষণ আগে অবধি, মানে 5 মিনিট আগে অবধি ওর কিন্তু শরীরটা খারাপ লাগছিল, এখন কিন্তু ওর শরীরটা বলছে আমার ফুরফুর করছে মনে হচ্ছে এখন শরীরটা। এত সুন্দর জায়গায় একেবারে না দাঁড়ালেও হয় না। দেখো এই যে কাঞ্চনজঙ্ঘার ভিউ, ওই যে কাঞ্চনজঙ্ঘা পুরো রেঞ্জ দেখা যাচ্ছে, অনেকটা দেখা যাচ্ছে, যেটা আমরা হোটেল থেকে দেখছিলাম। কিন্তু এই জায়গাটা উফ দারুণ লাগছে, কিভাবে উপরে উঠছে। এই যে কাঞ্চনজঙ্ঘা, এই পাহাড়ি রাস্তায় এত অল্টিটিউডে বাইক চালানোর মজাই কিন্তু আলাদা। এই যে ওঠার সময় একটা যে আওয়াজটা না করে, এই জিনিসটা আমার আরও খুব ভালো লাগে। 4 চাকায় যারা আসছে তারা কিন্তু এই ফিলটা একদমই করতে পারবে না। অনেক সময় 4 চাকায় আসলে কী হয়, মাথাও ঘোরায়, কিন্তু বাইকের ক্ষেত্রে এই জিনিসটা একেবারেই হয় না। একটা সময় ইচ্ছা ছিল, এখনও আছে যদিও, আমি গাড়িটা কিনেছিলাম কিন্তু এরকম লং লং রাইড করব বলে। কিন্তু বাইকটা পরে আবার কিনে নেওয়ার পরে না গাড়ির থেকে অনেকটা মানে দূরত্ব তৈরি হয়ে গেছে। গাড়িটা এখন খালি গ্যারেজেই থাকে, ওটাকে নিয়ে আর কোথাও বেরোনোও হচ্ছে না। খুব শীঘ্রই ইচ্ছা আছে একটা 4 হুইলার নিয়েও একটা রাইড করার। রাস্তা কিন্তু সত্যি দেখার মতন, যত বলবো ততই কম বলা হবে। এখানে কিন্তু ট্যুরিস্ট দাঁড়িয়ে অনেক কেনাকাটিও করছে, এখানে অনেক কিছুই আছে, মোটামুটি নেই তা না, অনেক কিছুই আছে। শীতের জিনিস অনেক অনেক স্টল রয়েছে, আর ট্যুরিস্টরা দাঁড়িয়ে এখানে কেনাকাটাও করছে। আচ্ছা, ও এটা কি করে মিস করছি আমি। ট্যুরিস্ট খালি এই কারণে দাঁড়ায়নি, এটার জন্যও দাঁড়িয়েছে। দেখো মন ছুঁয়ে যাবে, গোপ্রো আদৌ ঠিকঠাক করে ক্যাপচার করছে কিনা জানি না। আমি একবার দেখাই, রূপা ফোনটা একটু দাও। কি সুন্দর রোদটা পড়েছে তো, আর এই জায়গাটা চকচক করছে। এখন মেঘ হয়ে গেছে, নাহলে কিন্তু এই জায়গাটা আরও ভালো লাগতো। আমার মনে হয় কি পুরনো 100 টাকার পেছনে যে কাঞ্চনজঙ্ঘার ফটোটা আছে সেটা মনে হয় এখান থেকেই কেউ তুলেছিল। সত্যি পুরো সেই রকম ফিল আসছে। তো চলো, এখনো অনেক কিছু দেখার আছে, এগোই। আমি একটা জিনিস দেখেছি, আমার কিন্তু অন ক্যামেরায় কথা বলতে গেলে কেমন কথাটা একটু জড়িয়ে যায়। দেখো এখানে একটু রোদও উঠেছে। এই রাস্তা দিয়ে আস্তে আস্তেই এইখানে একটা ক্যাফেটেরিয়ার মতন ছোট্ট একটা ঘর দেখতে পেলাম। এখানে কিন্তু খাবার দাবারও পাওয়া যায়, আর সবচেয়ে বড় কথা এখানটায় বাইক বা গাড়ি রাখার খুব সুন্দর জায়গা আছে। ওই জন্য এখানে দাঁড়িয়ে গেলাম, আর এখানে টয়লেট করারও ব্যবস্থা আছে। তো আগে আমরা এইখানটা বাইকটা পার্ক করেছি, দেখো কি সুন্দর লাগছে বাইকটাকে দেখতে, আমি নিজেই ভাষায় প্রকাশ করতে পারবো না, কি সুন্দর। আর পেছনে রয়েছে স্নোপিক মাউন্টেন। এখানে যখন দাঁড়িয়েইছি চিন্তা করলাম আগে কিছুটা খেয়ে নিই, কারণ এখানে কিন্তু সব কিছুই আছে, ম্যাগি, মোমো, কফি সব কিছুই আছে। তো আমি একটা চিনি ছাড়া কফি অর্ডার করেছি। রূপা এখনও ওয়াশরুমে গেছে, ও দেখি কি খায়। তো আমি একটা কফি খাবো, তারপর দেখছি অন্য কি খাওয়া যায়। এখানে কিন্তু আস্তে আস্তে ঠান্ডা লাগা শুরু হয়ে গেছে, আমার কিন্তু বেশ ভালোই ঠান্ডা লাগছে। অলরেডি থার্মাল লাইনার সব করাই রয়েছে জ্যাকেটের মধ্যে, তো হাতে এখন একটু ঠান্ডা বেশিই লাগছে। আমি একটা সার্জিক্যাল গ্লাভস ক্যারি করেছি, এখন সেটাও পরে নেব। কিন্তু জায়গাটা কিন্তু সত্যি দারুণ লাগছে, এখানেই এত সুন্দর লাগছে। আর যখন একবার চোখের সামনে মানে বরফ দেখবো তখন কেমন লাগবে সেটাই আমি এখনও মানে বলতে পারছি না। কিন্তু জায়গাটা কিন্তু সত্যিই দারুণ। দেখো আমার পেছনেই রয়েছে, ঠিক পেছনেই।
শুভা কিন্তু চলে এসেছে আগুন পোয়াতে। এই যে এখানে কিন্তু মানে এটা কিন্তু ইলেকট্রিক্যাল, হ্যাঁ এখানে সবই পাওয়া যায়। ছোট্ট একটা ঝর্ণা, একটা ওয়াটারফল দেখতে পেলাম। হয়তো এটার নামই মন্দাকিনী ওয়াটারফল নাকি অন্য কোনো ওয়াটারফল। গোপ্রো ব্যাটারি চেঞ্জ করবো বলে দাঁড়ালাম, আর এখানেই দেখতে পেলাম আমাদের প্রথম বরফ, একেবারে কাছাকাছি। এই যে এক্সাইটমেন্টকে কন্ট্রোল করতে হবে, পাশ দিয়েই বরফ, এর থেকে আরও বেশি বরফ দেখবো। কিন্তু অলরেডি বাদিক দিয়ে কিন্তু শুরু হয়ে গেছে ব্ল্যাক আইস। জিনিসগুলো দেখে শুনে চালাতে হবে। নাথুলা 25, সারথাং হচ্ছে 20, ছাঙ্গু লেক হচ্ছে 8 কিলোমিটার। এটা কিন্তু ইন্ডিয়াস হাইয়েস্ট অল্টিটিউড প্যাসেঞ্জার রোপওয়ে। এই যে ঠিক এখান দিয়ে রোপওয়েগুলো আসে, জানি না চালু আছে কি না। रोपवे अभी बंद है क्या? रोपवे बंद नहीं है, खुला है, 1 बजे चालू होगा। अरे এটা কি দেখলাম, আরে এই যে ছাঙ্গু লেক চলে এসেছি আমরা। না না দেখো পুরো বরফ জমে রয়েছে ছাঙ্গু লেকে, কি সুন্দর লাগছে দেখতে। আর ওই যে 14,500 ফিট ওপর থেকে এই যে রোপওয়ে, ইন্ডিয়া, খালি ইন্ডিয়া না এশিয়ার মধ্যে সবচেয়ে উচ্চতম রোপওয়ে এটা। এটা কিন্তু নো ড্রোন জোন, এখানে ড্রোন ফ্লাই করা যাবে না। দেখো পুরো বরফ জমে রয়েছে ছাঙ্গু লেকে, এ পুরো বরফ জমে রয়েছে এই সব জায়গায়, এখনো জমেনি। আর এই যে এশিয়ার মধ্যে সবচেয়ে উচ্চতম রোপওয়ে, ছাঙ্গু লেকের পাশেই কিন্তু ইয়াক সাফারি হয়, প্রচুর ইয়াক, চর্মি গাই দাঁড়িয়ে রয়েছে। আমার এই চমড়ি গাই না চর্মি গাই, এটা কিন্তু খুব কনফিউশন হয়, চমড়ি গাই না চমড়ি গাই, তাও কিছু একটা। সারথাং 12 কিলোমিটার, সারথাং থেকে আবার আমাদের নাথাংয়ের দিকে উঠতে হবে, শুধু নাথাংয়ের দিকে। তোর কি বললাম, নাথাং তো না নাথুলা, কি বলছি আমি, এক্সাইটমেন্টে আমি ভুলভাল নাম বলে ফেলছি, ভুলভাল প্রোনাউন্সিয়েশন করে ফেলছি। সারথাং থেকে কিন্তু গোপ্রো খুলে নিতে হয়েছে, সারথাং থেকে নাথুলা গোপ্রো অ্যালাউ না, তো গোপ্রো খুলে ব্যাগে ভরে দিয়েছি। নাথুলাতে বললো বেশিক্ষণ স্টে না করতে, কারণ স্নোফল হওয়ার সম্ভাবনা আছে। আমরা ব্যাগের মধ্যে অক্সিজেন সিলিন্ডার, জল এগুলো নিয়ে এগোচ্ছি। যতটা কম কথা বলবো ততটা বেশি এনার্জি থাকবে। এখানে কিন্তু অক্সিজেন লেভেল অনেকটাই কম। ওই যে লাল বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওই যে ওটাই হচ্ছে ইন্দো চায়না বর্ডার। সত্যি দারুণ জায়গা, কিছু বলার ভাষা নেই, কিন্তু এই সিঁড়ি ভাঙাটাই তো কঠিন। আমাদের কিন্তু ফটো ভিডিও কিছুই তুলতে দিল না, আমি নিচে নেমে এসে এই ভিডিওটা তুলছি। স্পেশালি আমাকে দেখে দেখে আমার পুরো ক্যামেরা চেক করলো, গোপ্রো থেকে শুরু করে ফোনের সব ক্যামেরা চেক করে তারপরে আমাকে ছাড়লো। অন্যান্য টুরিস্টদের কিন্তু অ্যালাউ করছে ফটো তুলতে। তো ফাইনালি আমরা নাথুলা কিন্তু দুজনে মিলে সাকসেসফুলি একেবারে উঠে ঘুরে টুরে দেখে চলে এসেছি। সত্যি ভাবিনি যে এরকমভাবে এত শান্তি করে ওপরে উঠে যেতে পারবো। স্পেশালি আমি তো মানে ভাবিনি যে আমি পারবো, মানে পেরেছি উইদাউট এনি মানে শ্বাসকষ্ট ছাড়াই আমরা পেরেছি। মানে মেডিকেল কিট, আমাদের কিন্তু অক্সিজেন সিলিন্ডারের দরকার হয়নি। আমরা রেস্ট নিয়ে, আমরা খুব আস্তে আস্তে ধীরে সুস্থে কথা কম বলে আমরা নাথুলা অবধি গেছি। আমার কিন্তু বৈশালীকে নিয়ে খুব চিন্তা ছিল যে ও আদৌ পারবে কিনা,
এমনকি নিজেকে নিয়েও একটু চিন্তা ছিল। আর আমরা কিন্তু সেরকম কিছু খাইনি, এখন নিচে নেমে কিছু না কিছু খাবো। মানে আমরা ড্রাই ফ্রুটস সঙ্গে নিয়েই এসেছি, সেই ড্রাই ফ্রুটসগুলো আমরা নিচে গিয়ে খাবো। আর এখানে কিন্তু অ্যাকশন ক্যামেরা একেবারেই অ্যালাউ করে না, আর ওপরে তো আমাকে অ্যালাউ করেই নি না। অ্যাকশন ক্যামেরা তো অনেক দূরের কথা, আমার নর্মাল ফোনও অ্যালাউ করেনি। অন্যান্য ট্যুরিস্ট কিন্তু তারা নিজেদের ফোনে সব ফটো তুলছে। ঠিক আছে, বেশি কথা বলে কিন্তু শ্বাসকষ্ট হচ্ছে, নিচে নেমে যাই। আমাদের এই স্যারের সঙ্গে দেখা হলো, ইনি কিন্তু কর্ণাটক থেকে রাইড করছে ইভি নিয়ে। আমরা কিন্তু একসঙ্গে অনেক ফটো তুলেছি। ওকে ওকে। নাদুলা থেকে একটু নিচে নেমে আসার পর এখনো সারথাং আসেনি। কি সুন্দর দেখো, একটা ফ্রোজেন লেক রয়েছে। এই যে একটা। রূপা, তোমার কেমন লাগছে? ভালো লাগছে? আমাদের বাইকটাকে একবার দেখো, সত্যি সত্যি হিমালয়ানই বটে, নামের সঙ্গে পুরো কাঁপিয়ে দিয়েছে বাইকটা। এই যে সারথং থেকে আমরা উপর দিকে গেছিলাম বাদিক ধরে নাথুলাতে। আমি এই চেক পয়েন্টেই কিন্তু গোপ্রোটা খুলে রেখেছিলাম, এখন আবার গোপ্রোটা লাগিয়ে এখন যাচ্ছি আমরা জুলুকের দিকে। এই সারথাংয়ে কিন্তু একটা পারমিটের কপি জমা নিয়ে নেবে। কুপুপ 8, জুলুক 43, পাদামচেন 52, রংলি 74। এখন নেক্সট ডেস্টিনেশন হচ্ছে বাবা মন্দির, নিউ বাবা মন্দির। বাবা মন্দির কিন্তু দুটো, একটা নিউ একটা ওল্ড। আমার যতদূর ধারণা ওল্ড বাবা মন্দিরটা কিন্তু অনেকটা ডিস্টেন্স, অনেকটা দূর, কারণ অনেকে গ্যাংটক থেকে নাথুলা আসে সাইট সিন করার জন্য। তো তাদের ক্ষেত্রে নাথুলা দেখে ওল্ড বাবা মন্দির গেলে অনেকটা ডিস্টেন্স হয়ে যায় আর অনেকটা টাইমও লাগে। সেই জন্য সম্ভবত ট্যুরিস্টদের জন্য আবার নিউ বাবা মন্দির নাথুলার ঠিক কাছেই, মোটামুটি আর কিছু কিলোমিটার গেলেই, মোটামুটি 4-5 কিলোমিটার গেলেই নিউ বাবা মন্দির পড়বে। তো আমরা এখন সেদিকেই যাচ্ছি। আমরা দুজন কিন্তু খুব মজা করতে করতে রাইড করছি, আমাদের সেরকম কোনো কষ্ট হচ্ছে না। খালি পজিটিভিটি মনের মধ্যে রাখতে হবে, নইলে কিচ্ছু করার নেই। দুজনে আছি, আমি ওকে পজিটিভ কথাবার্তা বলছি, রূপা আমাকে পজিটিভ কথা বলছে, এইভাবেই কিন্তু আমরা ট্রাভেল করছি। সারথাং থেকে 1 কিলোমিটার নামার পরই দেখো কি সুন্দর একটা জায়গা। এটাও কিন্তু মনে হয় ফ্রোজেন লেকই কিছু একটা। নেট কাজ করছে না, নাহলে দেখাতে পারতাম। অফলাইন ম্যাপেও কিন্তু দেখাচ্ছে না জায়গাটার নাম কি, হয়তো একটা সারথাং ভ্যালিই হবে। বৈশালী বরফ দেখে আর থাকতে পারছে না, মজা লাগছে। এখন টাইম হয়েছে কিন্তু দুপুর 2:50। আমরা সকাল থেকে কিছু খাইনি, তাই এই যে ড্রাই ফ্রুটস নিয়ে এসেছিলাম, সেই ড্রাই ফ্রুটসগুলো এইখানে দাঁড়িয়েই সৌন্দর্য উপভোগ করছি আর দুজনে খাচ্ছি। রূপা একটু বরফ দিয়ে খানিকক্ষণ খেললো, তো চলো একটু খেয়ে নিই। আমার দুই সাইডেই কিন্তু তুষারবৃত্ত পাহাড়, পুরো বরফে ঢাকা, গাছগাছালিও রয়েছে, খুব সুন্দর লাগছে। এই তো চেয়েছিলাম, এইসব ফিলিংস আর কবে হবে? প্রচুর টাকা হয়তো সবাই কামাবে, কিন্তু এই সময়টা যদি পার হয়ে যায় না, এইরকমভাবে এনজয়মেন্ট আর কেউ করতে পারবে না। যদি সময় থাকে, পজিশান থাকে, চলে এসো। কিছু ক্ষেত্রে না সেলফ স্যাটিসফ্যাকশন, আত্মতুষ্টিটা কিন্তু খুব দরকার, নইলে কিন্তু একটা সময় গিয়ে মনে হবে যে জীবনে আমি কি করলাম জীবনে। ছেলেমেয়েদের বলতেও পারবে না যে আমি এই করেছি, শুধু বলবে আমি খালি টাকা কামিয়েছি। এই এক্সপিরিয়েন্সগুলো কিন্তু আসবে না জীবনে। বয়স পেরিয়ে গেলে কিন্তু এই এক্সপিরিয়েন্সগুলো একদমই হবে না। নিউ বাবা মন্দিরের এখানে কিন্তু একটা টার্নিং আছে, এখান দিয়ে যেতে হবে, ডান দিক দিয়ে কিন্তু বাবা মন্দির যেতে হবে। আর সোজা গেলে ওই দিক দিয়ে যাবো হচ্ছে জুলুক। চলে
এসেছি নিউ বাবা মন্দিরে। বাবা মন্দিরের ইতিহাস নিয়ে তোমরা তো সবাই কিছু না কিছু তো জানোই, যদি কেউ না জানো একটু গুগল করে নিও, কারণ অনেকটা বলতে হবে। এই যে এনার লিভিং রুম, এখানে এনার সব জিনিসপত্র রয়েছে। এটা এনার অফিস। এই যে বাবা হরভজন সিংজি। আমার ফোনে হয়তো চায়না অথবা ভুটানের কোনো টাওয়ার লোকেশন ধরে গেছে, কারণ আমার ফোনে কিন্তু 3টে 3:30 এরকম টাইমিং দেখাচ্ছে। আমি কিন্তু এতক্ষণ ধরে এটাই ভাবছিলাম যে 3টে বাজে বা 3:30 বাজে, কিন্তু এখন লক্ষ্য করলাম আমার বাইকে কিন্তু দেখাচ্ছে 12:59, মানে 1টা বাজে। বৈশালীর ফোনেও দেখলাম 1টাই বাজে, কিন্তু আমার অ্যাপেলের ফোনটায় দেখাচ্ছে যে 3টে 3:30 এরকম বাজে। আমি কিছুক্ষণ আগেও দেখলাম, তখন দেখলাম 3:36 বাজে। তো মনে হচ্ছে অন্য কোনো নেটওয়ার্ক এখানে ধরে নিয়েছে। ঠিক আছে, এখন তো 1টা বাজে, এটা হচ্ছে রিয়েল টাইম 1টার সময়। এর আগে যদি 2-1টা টাইমিং বলে থাকি তাহলে সেটা কিন্তু ভুলভাল। জুলুক 37 কিলোমিটার, পাদামচের 41 কিলোমিটার, শিলিগুড়ি 167 কিলোমিটার। কি সুন্দর লাগছে এইসব জায়গাগুলো দেখতে। বাই দ্য ওয়ে, তোমরা কিন্তু অফলাইন ম্যাপ সেট করে রেখো, কারণ এখানে কিন্তু নেটওয়ার্কের নও পাওয়া যায় না। এয়ারটেল পোস্টপেড পাওয়া যায়, প্রিপেডও মাঝে সাঝে পাওয়া যায়, কিন্তু এছাড়া কিন্তু পাওয়া যায় না। আচ্ছা, এটা হচ্ছে কুপুপ। এই কুপুপ চেক পয়েন্টে এসে আমাদের আবার পারমিট দেখাতে হলো, 1 কপি জমা নিয়ে নিল। কুপুপ থেকে একটা বাদিকে রাস্তা চলে যাচ্ছে, সেই রাস্তায় কিন্তু সিভিলিয়ানসদের অ্যালাউ না, নর্মাল আর্মি অফিসিয়ালসরাই সেখানটায় যাবে। আর আমরা চলে যাচ্ছি রাইট নিয়ে, এদিকেই হচ্ছে জুলুক। তো এখানে একটা পারমিটের কপি জমা নিয়ে নিয়েছে, তো আমরা এগোচ্ছি। চলে এসেছি কুপুপ লেকে। প্রত্যেকটা লেকই কিন্তু একেবারে জমে গেছে, খুব সুন্দর লাগছে দেখতে। কুপুপ লেকের ভিউ এই যে, খুব সুন্দর। ক্রমশ যত জুলুকের দিকে আমরা এগোচ্ছি তত কিন্তু রাস্তায় আর পাহাড়ে বরফ আমরা বেশি দেখতে পাচ্ছি। ব্ল্যাক আইস কিন্তু জায়গায় জায়গাতেই রয়েছে, একটু দেখে শুনে চালাতে হবে। সেই জন্য আমি মানে পুরোপুরিভাবে রাস্তার উপরে ফোকাস করছি, কোনো তাড়াহুড়ো নেই। আমরা নিশ্চিন্তে দুজনে মিলে ফটো তুলতে তুলতে, দুজনে গল্প করতে করতে এগোচ্ছি। আমরা এখন চলে এসেছি টুকলা ভিউ পয়েন্টে। দেখো কি সুন্দর লাগছে রেঞ্জটা। আর এখন কিন্তু রাস্তায় বেশ ভালোই বরফ দেখতে পাচ্ছি, প্রচুর কিন্তু ব্ল্যাক আইস। আমার গোপ্রোর ব্যাটারি এমনিতেও 2খানা শেষ হয়ে গেছে, আর একটা অবশিষ্ট আছে, দেখি সেটা দিয়ে আস্তে আস্তে চালাতে হবে। চলো, টুকলা ভিউ পয়েন্ট দেখলাম, এবার আমরা সামনের দিকে এগিয়ে যাই। রাস্তায় কিন্তু বেশ ভালোই ব্ল্যাক আইস আছে, সবাই এখানে কিন্তু ব্ল্যাক আইসগুলো পরিষ্কার করছে প্রতিনিয়ত। আমি খুব সাবধানে চালাবো, এখানে পুরো ব্ল্যাক আইস ভর্তি এখানে। আমরা এখন চলে এসেছি ওল্ড বাবা মন্দিরে। এই যে চলে এসেছি, এটা আমাদের পেছনের ভিউ। এই যে পেছনে আমাদের এই সাইডে রয়েছে ওল্ড বাবা মন্দির। দেখো কি সুন্দর ভিউ, সত্যি এখানে মনে হয় কি খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, তাই নিজের চোখ দিয়ে এই প্রকৃতির সৌন্দর্য, অপরূপ যে সৌন্দর্য, এইগুলোই খালি উপভোগ করি। এই যে বাবা হরভজন সিংহের মন্দির। এখানে কিন্তু জুতো পরে ওঠা যাবে না, যদিও কোনো মন্দিরে এই জুতো পরে ওঠাও একেবারেই উচিত না। জুতো খোলার জায়গাও আছে, সেখানে জুতো খুলে উঠে যাও। রূপার হালাত খারাপ হয়ে গেছে, দেখো এই সাইডে কিন্তু পুরো জমে গেছে পুরো। এই যে এখান দিয়ে এবারে আমরা প্রবেশ করব।
নিচে কার্পেট পাতা, এখানে এনার কি কি লিখতেন সেগুলো, এসব ড্রেস পরতেন সেসব জিনিস রয়েছে। এটা ওনার শয়ন কক্ষ, এখানে উনি শুতেন। এই জুতোগুলো দেখো, এই যে আমার পাগড়িগুলো রয়েছে এখানে। এই সাইডটা কি গো? আচ্ছা, এখনো কিন্তু আর্মি অফিসিয়ালসরা মনে করেন বাবা হরভজন সিং এখনো আছেন। অনেক কিছুই শোনা যায়, কোনটা সত্যি কোনটা মিথ্যা সত্যি আমি কিছু জানি না, কিন্তু এখানে দেখে সত্যি মনটা ছুঁয়ে যাচ্ছে। পাক্কা 48টা সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হয়। সত্যি জায়গাটা সত্যি খুব শান্তিপূর্ণ, আসলে মনটা খুব ভালো হয়ে যায়। ব্লগটা বড় হলেও কিচ্ছু করার নেই, আমি কোনো কিচ্ছু কাটতে পারবো না, ঠিক এইভাবেই রেখে দেবো আমার ব্লগে। কেউ না দেখলেও ইন ফিউচার আমিই দেখবো আমার ব্লগটা। বাবা মন্দিরকে বিদায় জানিয়ে এবার আমরা এগোচ্ছি জুলুক আর 24 কিলোমিটার। তিন 4 কিলোমিটার হলো আমরা রাইড করছি, রাস্তায় কোনো মানুষ নেই। ফাইনালি এখানটা কয়েকজন লোক দেখতে পেলাম, এখানে ব্ল্যাক আইস আছে। অনেকক্ষণ পর রাস্তায় কিছু লোকজন দেখতে পেলাম। এখানে কিন্তু পুরো ব্ল্যাক আইস হয়ে রয়েছে, এগুলো সব ওরা ক্লিয়ার করে দিয়েছে। ওল্ড বাবা মন্দির থেকে জুলুক যাওয়ার রাস্তাটা কিন্তু একটু ভয়ানক, একটু থ্রিলিং। রাস্তার কন্ডিশন তো সব ঠিক আছে, কিন্তু এই দেখো এই যে ব্ল্যাক আইসে ভর্তি, আর কেউ নেই সঙ্গে। একটু যদি অসাবধানতা হয় তাহলে পড়বো। খুব সাবধানে গেলাম, আর রাস্তাটা একটু কেমন যেন হয়ে গেছে, একটু ভয় ভয়ও লাগছে যদিও। আর আমার বাঁদিকে কিন্তু খাদ, ওই জন্য গাটা একটু ছমছমও করছে। দেখো কোনো বোঝার উপায় নেই যে উল্টো দিক থেকে কোনো গাড়ি আসছে কিনা। যদিও প্রায় অনেকক্ষণ ধরে আমরা দুজনই বাইক চালিয়েই যাচ্ছি, কোনো কেউকে দেখতে পাচ্ছি না। সেই কিছুক্ষণ আগে কয়েকজন ব্ল্যাক আইসগুলো ক্লিয়ার করছিল, তাদেরকে দেখলাম 3-4 জন ছিল, এছাড়া কিন্তু টোটাল রাস্তাটায় কেউ নেই। বাদিক তাকালে সত্যিই খুব ভয় লাগছে, গায়ের প্রত্যেকটা লোম খাড়া হয়ে উঠেছে এইখানে আসার পরে। এবার এতক্ষণ কিন্তু রাইড করেছি, এতটা ভয় লাগেনি। আমি কিন্তু খুব সাবধানে চালাচ্ছি, কারণ আমার বাদিকটা সত্যি গাটা গুলিয়ে উঠছে যখনই বাদিকে একটু চোখ যাচ্ছে। এই জায়গাটার নাম হচ্ছে লুংথাম। এখানেও কিন্তু ছোটোখাটো বেশ কয়েকটা ঘরবাড়ি আছে, এটাও ছোট্ট একটা গ্রাম। পুরো ম্যাপটা দেখো কীরকমভাবে পেঁচিয়েছে, দেখেছো? লুংথাম থেকে এই ভিউটা কিন্তু খুব সুন্দর। এইটাই হচ্ছে লুংথাম ভিউ পয়েন্ট। আরে সাবাস, এখানে তো একটু না দাঁড়ালে হবেই না। এই সিল্ক রুট দিয়ে চালাতে, মানে জিগজ্যাগ রোড দিয়ে বাইক চালাতে 3 রকম অনুভূতি হচ্ছে। এক, খুব মজা লাগছে; 2 নম্বর খুব ভয় হচ্ছে; আর 3 নম্বর খুব রোমাঞ্চ হচ্ছে। জুলুকের রাস্তাটা কিন্তু সত্যিই খুব ভয়ানক। শুরু হয়ে গেল এই যে জিগজ্যাগ রাস্তা, দেখতে পাচ্ছ কিনা জানি না। এই যে জিগজ্যাগ রাস্তা দেখো, ম্যাপে একেবারে ভালোভাবে বোঝা যাচ্ছে। এই যে আমরা এখন এই লোকেশনে, নেটওয়ার্ক ফেটওয়ার্ক কিন্তু কিচ্ছু নেই। পুরো জিগজ্যাগ রাস্তা। জুলুকে যাওয়ার পথেই আমরা আবার দাঁড়িয়ে পড়েছি জিগজ্যাগ রোডের ভিউ নেওয়ার জন্য। তো আমাদের কিন্তু এই ওল্ড বাবা মন্দির থেকে এই জুলুক আসার পথটা কিন্তু বেশ ভয়ানক লেগেছে। মানে রাস্তার কন্ডিশন ভালো, কিন্তু পুরো ফাঁকা, জনমানবহীন পুরো। এই রাস্তাটা যদি কেউ কভার করো, এরকম সূর্যের আলো থাকতে থাকতেই কিন্তু কভার করো। রাত্রেবেলা হয়ে গেলে কিন্তু বেশ ভালো একটা, মানে অ্যাডভেঞ্চারাস একটা ভয় ভয় ফিল হবে। এমনি এখনই ভয় ফিল হচ্ছে, মানে আর বেশ ভালোই হাওয়া আছে। আমি এই পাহাড়ের একটু এই সাইডে এসছি বলে হাওয়াটা কম আছে, কিন্তু যখনই যেখান দিয়েই যাচ্ছি বেশ ভালো কিন্তু হাওয়া পাচ্ছি। তো চলো তোমাদের একবার জিগজ্যাগ রোডটা
রাস্তাটা কেমন, এখান দিয়ে মানে আমার ভয় লাগছে সামনে যেতে, এখানের থেকে সামনে গেলে বড্ড ভয় লাগছে, তাও একটু দেখানোর চেষ্টা করছি। আই গেস এইটা হচ্ছে জুলুক, যে আমরা এই উপর দিয়ে নামছিলাম। এখন একটা গাড়ি আসছে, ভিউটা দেখো। সত্যি আকাশ পুরো ক্লিয়ার আছে বলে এত সুন্দর ভিউটা দেখতে পাচ্ছি আমরা। ওহ বাপরে কি রাস্তায়, ওরে বাবা খুব ভয়ানক রাস্তা, খুব। যাক, জুলুকা 4 কিলোমিটার ঠিকঠাক করে পার করে নিতে পারলেই হয়ে গেল। ঢুকে গেলাম জুলুকে। এবার আমাদের দেখার পালা হোমস্টে। এবার হোমস্টে দেখার পালাও কিন্তু আমি এই দায়িত্ব কিন্তু রূপার ওপরই দেবো, কারণ ওর যেখানে পছন্দ হবে আমি সেখানে গিয়েই থাকবো। এখানে কিন্তু অনেক ছোট বড় হোমস্টে আছে, ভালো মন্দ অনেক আছে, গিয়ে দেখে একটা বুক করব। আমরা ডিসিশন নিলাম যে জুলুকে থাকবো না, পাদামচেনে গিয়ে থাকবো। জুলুক ঢোকার পর কিন্তু রাস্তাটা একটু খারাপ হয়ে গেছে। বাপরে এক্ষুনি চাকা স্কিড করছিল, পুরো পুরো ঘুরে গেল চাকা স্কিড করে। খুব সাবধানে চালাতে হবে। এখানে বোধহয় ল্যান্ডস্লাইড কিছু একটা হয়েছে, নাহলে তো এতটা রাস্তা খারাপ থাকার কথা না। পাদামচেন আর 8 কিলোমিটার, কিন্তু জুলুক থেকে পাদামচেন যাওয়ার রাস্তাটা একেবারে আল্টিমেট লেভেলের খারাপ। দেখো রাস্তার কন্ডিশন দেখো। রে বাবা, জয় গুরু, রক্ষা করো। অনেকটা খারাপ রাস্তা পেরিয়ে এই এখন সবে ভালো রাস্তার দেখা মিলল। এই রাস্তায় চালাতে গেলে কিন্তু একটু ভালো স্কিল না জানা থাকলে কিন্তু আছাড় খাওয়া মানে খেতেই হবে, কিচ্ছু মানে কোনোভাবেই আটকানো যাবে না। ইঞ্জিন ব্রেকিং করে যদি বাইক না চালানো যায় এখানে কিন্তু আছাড় খেতেই হবে। এই যে আবারও এরকম রাস্তা, এটা বোধহয় পুরো ল্যান্ডস্লাইড হয়েছে, নাহলে আমি কিন্তু এর আগে ব্লগ দেখেছি, আমি কিন্তু এতটা বাজে রাস্তা দেখিনি। তো এখন সময় হয়েছে বিকাল 4:40, আমরা চলে এসেছি পাদামচেনে। আমাদের কিন্তু ইচ্ছা ছিল জুলুকে থাকার, কিন্তু জুলুকে যাওয়ার পরে মনে হলো যে না আরও খানিকটা নিচে নেমে যাই। তো সেই জন্য জুলুক থেকে ডিরেক্ট ভাবলাম যে পাদামচেনে এসে থাকবো। তো জুলুক থেকে পাদামচেনের রাস্তাটা কিন্তু একবার তস্য খারাপ, আলটিমেট লেভেলের খারাপ রাস্তা, মানে ল্যান্ডস্লাইড হয়েছে আর রাস্তা তৈরি হচ্ছে, তো সেই জন্য প্রচণ্ড পরিমাণে খারাপ রাস্তা। আমার কিন্তু 3-4 বার ধুলো বালির মধ্যে বাইক স্কিড কেটেছে, তাও কিন্তু আমি ম্যানেজ করে নিয়েছি। কিন্তু এখানে একটা ইনসিডেন্ট হয়ে গেছে, খুব বাজে একটা ইনসিডেন্ট হয়েছে। এতটা রাস্তা চালালাম এত সুন্দরভাবে, দুজনে মিলে এত কিছু মজা করলাম। যে হোমস্টেতে আমরা থাকবো সেই হোমস্টেতে এসে যখন আমরা বাইকটা দাঁড় করিয়েছি, নামার আগের মুহূর্তে আমার মানে বাদিকের জুতোটা একটু স্কিড কাটে আর পুরো বাইকটা পুরো হেলে পড়ে যায়। কিছুই না, আমার জাস্ট একটা ডিসব্যালেন্স হয়ে গেছে, বাদিকের পাটা একটু পিছলে গেছে, আর বাইকটা তো বেশ ভালোই হেভি ছিল, আমি আর সামলাতে পারিনি, ডিরেক্ট পড়ে গেছে। মানে কোনোভাবেই আমি আর ওটাকে রিকভারি করতেই পারিনি। এবার সঙ্গে সঙ্গে হোমস্টেওয়ালার যে দাদাটা ছিল সে আমাদের সঙ্গেই কথা বলছিল, সে সঙ্গে সঙ্গে ধরে নেয়, কিন্তু তাও সে ধরার পরেও বাইকটাকে কিন্তু কোনোভাবেই পড়ার থেকে আমরা আটকাতে পারি। তো এইখানটায় একটা খুব বাজে একটা জিনিস হয়ে গেছে, রূপার মোড়টা একটু অফ হয়ে গেছে, ওর পায়ে একটু লেগেছে। তো গোটা রাস্তা খুব ভালো চালিয়ে আসলাম, কিন্তু এইখানটায় এসে না একটু মনটা খুব খারাপ। তো চলো তোমাদের একটু হোমস্টে একটু দেখিয়ে নিই। পাদামচেন থেকে জাস্ট নিচে নেমে আসার পরেই এরকম সুন্দর একটা হোমস্টেটার নাম হচ্ছে শেরপা রিট্রিট। এখানটায় বাইক রাখারও খুব সুন্দর জায়গা, যদিও বাইকে কিছুই হয়নি, ওর পাতে লেগেছে, সেটা আমারও মনটা খুব খারাপ। বাইকে খালি এইখানে একটু ঘষে গেছে, এই যে হয় এরকম অনেক সময় হয়। তো চলো আমাদের রুমটা একবার দেখিয়ে আনি। নিচে ডাইনিং এরিয়া,
একটা ডাবল বেড, একটা সিঙ্গেল বেড। এখানেও কিন্তু খুব সুন্দরই ভিউ আছে। বাথরুমটাও কিন্তু বেশ সুন্দর। এখানে খুব সুন্দর একটা ওয়ার্ড্রোব আছে, এর ভেতরে আবার কম্বল টম্বল সবই আছে। রুমটা কিন্তু খুব ভালো, আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে। দেখো কি সুন্দর লাগছে। এই হোমস্টেটার রুম রেন্ট আর খাওয়া দাওয়া মিলিয়ে মানে ফুডিং আর লজিং দিয়ে আমাদের পার হেড নিয়েছে 800 টাকা। চেয়েছিল 1000 টাকা করে, কথাবার্তা বলে 800 টাকা করে করেছি। তো চলো আগে ফ্রেশ হয়ে নিই। এখন টাইম হয়েছে 5:30। আমরা চান টান করে একেবারে ফ্রেশ হয়ে নিচে চলে এসেছি খাওয়ার জন্য। আজকে আমাদের জন্য খাওয়ার রয়েছে গরম ভাত, গরম ডাল, সঙ্গে আলু ভাজা আর চিকেন, আর পেঁয়াজ, লেবু, পাঁপড় সেসব তো রয়েছে। কেমন লাগছে তোমার? ভালো লাগছে খাওয়া দাওয়া? এখন টাইম হয়েছে 8টা। আমরা কিন্তু লাঞ্চ করে এদিক ওদিকে একটু হাঁটাহাঁটি করছিলাম, কারণ এমনিতেই অবেলায় লাঞ্চ করেছি, সেই জন্য ডিরেক্ট আর ঘরে আসিনি। একটু মোটামুটি 15 মিনিট একটু হাঁটাহাঁটি করেছি, তারপর রুমে এসেছি। কারণ এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, মানে ফিল হচ্ছে ঠান্ডাটা। একটা রুম মিটার দিয়ে গেছে ওরা। তো তারপরে এখন 8টা বাজে, ওরা পকোড়া দিয়ে গেল, এই যে কফি দিয়ে গেছে, আর তার সঙ্গে চিকেন পকোড়া। আর মনে হয় রাতে খাওয়াও লাগবে না। সেটাই বললাম ওকে। আমি আর ব্লগটা আর লেন্দি করব না। রাতে এরপরে আমরা শুধু চিকেন আর রুটি, বাস এই অর্ডার রয়েছে। তো বেশি আর কথা বাড়াবো না, ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর এখানে কিন্তু সত্যি খুব ঠান্ডা, খুব ঠান্ডা। তো ঠিক আছে, চলো আবার দেখা হচ্ছে কালকের ব্লগে। চলো ততক্ষণ গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড বাই।